মানুষের অবস্থার অবনতি বা উন্নতি হতে বেশি সময় লাগে না। অহংকার যেমন মানুষের পতনের মূল, তেমনিভাবে মানুষের সদ্ব্যবহার আর ভালো মন মানসিকতা সবার সামনে নাম ডাকে, এগুলো অনেকেই সহ্য করতে পারে না। টাকা পয়সা থাকলেও যেমন সমস্যা, তেমনি না থাকলেও সমস্যা। একটা সময় ছিল আমাদের অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু এখন কিছু কারণ আর কিছু অসৎ মানুষের পাল্লায় পড়ে আর তাদের বাজে মনোমানসিকতার কারণে আমাদের পুরো পরিবারকে একদম অপ্রীতিকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অবশ্য এই ঘটনার পর আপুর ফ্যামিলি, অর্থাৎ আপুর শ্বশুরবাড়ির লোকজনের সাথে আব্বু আলাপ আলোচনা করেছিল, তাদেরকে একটু হেল্প করতে বলেছিল। তারাও বলেছিল আব্বুকে হেল্প করবে, কিন্তু কোম্পানির 90% শেয়ার তাদের নামে করে দিতে হবে। এসব শোনার পর আব্বু আর সামনের দিকে এগোয়নি। বোনের জামাই আর শ্বশুর এমন একটা আবদার আমরা কখনোই বোনকে আমরা জানাইনি যে তার শ্বশুর বাড়ির লোকজন এরকম একটা অন্যায় আবদার করেছে। তাই আব্বু বাদ দিয়ে দিয়েছিল সেই কোম্পানি, যে কোম্পানির মাধ্যমে আমাদের এই শহরে এত বড় নামডাক আর পরিচিত হয়েছিলাম। সবচেয়ে বড় বিষয় কী ছিল জানেন তো? মানুষের বদনজর খুবই খারাপ একটা জিনিস। আমার আব্বু সবার সাথে ভালো ব্যবহার করতো। আব্বুর দোষ ছিল এইটাই, উনি মানুষকে হেল্প করতো। সেজন্যই আব্বুকে এত বড় একটা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে এরকমটা কেন হলো। আর এই ঘটনা বা আমাদের অবস্থার অবনতি হয়েছিল আপুর বিয়ের পরবর্তী সময়। প্রথম অবস্থাতে আপুকে জানানো হলে আপু আমাদের কথা ভেবেই বলেছিল তার শ্বশুর আর হাজব্যান্ডের সাথে কথা বলে দেখতে। তাই আব্বু আগ্রহ নিয়ে গিয়েছিল, কিন্তু সাহায্য করার নামে তারা এরকম একটা অন্যায় আবদার করে বসলে তখন আব্বু হাল ছেড়ে দিয়েছিল। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাই কিছু বলতে পারেনি, না হলে যোগ্য জবাব আমার আব্বু দিতে জানে। তারপর থেকে সেই শহরে আমাদের আর থাকা হয় না। এক প্রকার রাগ আর কষ্ট নিয়ে আমরা এই শহর ছেড়েছিলাম। আপুর বিয়ের 1 মাস পরের ঘটনা ছিল সেটা। হয়তো আপুর বিয়ের আগে এরকম কিছু হলে আপুর সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা কখনোই আপুকে বিয়ে করতো না। ভবিষ্যতে জানতে পারবেন কি হয়েছিল আমাদের সাথে আর কী জন্য আমাদের এই বিজনেসের কিংবা এত বড় পরিবেশ পরিচিতির আজকে এরকম অবনতি। অবশ্য এখন যে পরিস্থিতিতে আছি আমাদের উচ্চ মধ্যবিত্ত বলা চলে না, তবে যতটুকু আছে সেটাও আব্বুর জন্য। আব্বু তার এক বন্ধুর কোম্পানিতে জব করছে, আমাকেও সেখানেই জব পাইয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমার বিবেকে বাধ্য। আব্বু তার বন্ধুর কোম্পানিতে নিজেই জব করে, সেখানে আবার সুপারিশ করলে হয়তো লোকটা মুখে কিছু বলতে না পারলেও মনে মনে অনেক কিছুই বলবে। তাই আমি আব্বুকে বলেছিলাম আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো, সেটা যে করেই হোক। অবশ্য আপু জানতে পারার পর এই বিষয়টা নিয়ে অনেক মন খারাপ করে। তখন আমি আপুকেও আশ্বস্ত করেছিলাম যতটা পড়ালেখা করেছি তাতে একটা প্রাইভেট কোম্পানিতে নির্ঘাত কোনো না কোনো জব পেয়ে যাব। আর এখন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখেছি। এখন আর আগের মতো সেই হাত খুলে খরচ করার মতো অবস্থাতে নেই, সেটা আমি খুব ভালো করে জানি। যাই হোক, আপুর অনেক বলার পরেই তারই এক পরিচিত অফিসে আসলাম। অবশ্য আপু আগে বলেনি এটা কার অফিস কিংবা কেমন পরিচিত, কিন্তু আসার পর বুঝতে পারলাম যে বড় লম্বা লাইন, তাতেই বোঝা গেল আমার চাকরিটা হবে না। বিষয়টা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। সবার শেষে আমার ডাক পড়ল। ভেতর থেকে একজন এসে বলতে লাগলো, আপনি ঈশান? জি। যান, ভেতরে যান, আপনাকে ডাকা হয়েছে। এর মাঝে অনেকেই ফিরে যেতে দেখেছিল ঈশান, তাই ভেবেছিল চাকরিটা আর হবে না, কিন্তু আপুর কথা মতো ধৈর্য ধরে বসেছিল। আর ওর নামটা জানলো কি করে সেটাই ভাবছে। ঈশান হাতেই ফাইলটা নিয়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে এবার সামনে থাকা লোকগুলোর দিকে দাঁড়াতেই বেশ খানিকটা অবাক হলো। ঈশানের কেন সামনে বসে থাকা মেয়েটা আর কেউ নয়, ঈশানের আপুর বান্ধবী মেহেনুর, যাকে আপুর বিয়েতে শেষবারের মতো দেখেছিল। তারপর আর মেয়েটার সাথে কখনো দেখা হয়নি। মাঝে কেটে গেছে প্রায় 1 বছর। অনেক স্মৃতি, অনেক আবেগ তৈরি হতেই যাচ্ছিল। অবশ্য ঈশান এসব কিছু পাত্তা দেয়নি, কিন্তু মন যে বড্ড বেহায়া, তাই সব কিছু পাত্তা না দিলেও কিছু বিষয়ের দিকে না ঝুঁকলেও অনেক সময় মনটা সেই দিকেই চলে যায়। নিজের অবস্থান, পরিবেশ, পরিচিতির কথা ভেবেই ছেলেটা চুপ করে রইল। সামনে থাকা একটা লোক বসতে বললে ঈশান সবার উদ্দেশ্যে বসে এবার ফাইলটা এগিয়ে দিতেই সবাই বেশ ভালো করে লক্ষ্য করলো।
অন্যদিক থেকে মেহিনুর অর্থাৎ ঈশানের আপুর বেস্ট ফ্রেন্ড ওর দিকে কেমন যেন অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো ওর পরিস্থিতি দেখে অবাক হচ্ছে। ও অনেকক্ষণ যাবৎ সবার প্রশ্নের সবগুলো উত্তরই দিল। সার্টিফিকেটগুলো সবাই বেশ ভালো করে দেখেই পাশে থাকা দুই ভদ্রলোক কিছু বলাবলি করতে লাগলো। অন্যদিকে মেহিনুর আপু অর্থাৎ আপুর বান্ধবী ওর দিকে সেই তখন থেকেই তাকিয়ে আছে। ঈশান মাথা নিচু করে আছে, বুঝতে পারল ভদ্রমহিলা হয়তো ওর বিষয়টা পছন্দ হয়নি। পাশে থাকা ভদ্রলোক ফাইলগুলো গুছিয়ে ঈশানের দিকে এগিয়ে দিল। ঈশান ফাইলটা হাতে নিতেই একজন ভদ্রলোক মেহিনুরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম সবাই ঠিকঠাক আছে? আপনি কিছু দেখলেন না, কোনো প্রশ্নই করলেন না? কোনো সমস্যা নাকি আপনার পছন্দ হয়নি? এক নিমেষের জন্য ঈশানের ভিতরে যে আলো আশাটা ছিল সেটা নিভে গেল। মনে হলো না এই মেয়ে অন্তত আর যাই হোক ওকে সিলেক্ট করবে না। কথাগুলো ভেবেই ঈশান ফাইলটা নিয়ে যখনই উঠতে যাবে তখন মেহিনুর আপু অর্থাৎ আপুর বান্ধবী যেটা বলল সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। আমার কিছু দেখতে হবে না, উনি যে এই কাজের জন্য যোগ্য প্রার্থী সেটা আমি খুব ভালো করেই জানি। আপনারা যান, আর কাউকে দেখতে হবে না, চাকরিটা উনিই পাচ্ছেন, আর ওনার বিষয়ে আমি খুব ভালো করেই জানি। ভদ্রলোক দুজন বেরিয়ে গেল। ঈশান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছেলেটাকে মাথা নিচু করে থাকতে দেখে সামনে থাকা ভদ্রমহিলা অর্থাৎ অফিসের বসই তো, না হলে এমন করে কেউ আদেশ করে? ঈশান সেটা ভেবেই চুপ করে আছে। অন্যদিকে মেহিনুর আপু, না মানে ম্যাডাম, এখন তো ম্যাডামই, সেটা ভেবেই সামনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর ভদ্রমহিলা বলতে লাগলো, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ম্যাডাম? ঈশান একবার আর চোখে মেহিনুরের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতেই মেহিনুর একটু মুচকি হেসে জবাব দিল, ভালো। কিন্তু তুমি তো আগে আমাকে আপু বলতে, তাহলে আজকে ম্যাডাম বলছো যে? সময় অনেক কিছু পাল্টে দেয় ম্যাডাম। সময়, সুযোগ, মানুষের পরিস্থিতি, পরিবেশ সবসময় একই রকম থাকে না। এই যেমন ধরুন, আমি এখন একজন স্টাফের চেয়ারে বসে আছি, তেমনি আপনি বসের চেয়ারে বসে আছেন। একটা সময় ছিল পাশাপাশি বসার মতো যোগ্যতা আমার ছিল, কিন্তু কিছু মনে করবে না ম্যাডাম, আমি কথাটা হয়তো অনেক বড় করে বলে ফেললাম। তারপরও আপনাকে বোঝানোর ক্ষেত্রেই আমার বলা। আমি আর সেই রাগী আগের মেহিনুর নই ঈশান, যে কথায় কথায় রেগে যাব। আর তুমিও যে সেই আগের দুষ্টু ঈশান নেই, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল ম্যাডাম। চাকরিটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনিতেই চাকরিটা তোমাকে দেইনি, আবার ভেবো না তোমার বোনের সুপারিশে দিলাম। তোমার বোন বলেছিল একটা জবের প্রয়োজন, তখন ভেবেছিলাম যে আমাদের অন্য অফিসটাতে তোমাকে পাঠাবো, কিন্তু ভাবলাম যে তুমি যে বিষয়ে এক্সপার্ট আর হাতে কলমেও শিক্ষা নিয়েছো, তোমার সম্পর্কে আমার নতুন করে জানতে হবে না। ঈশান, আমি আশা করব তুমি নিজের অফিস মনে করেই কাজ করবে। জি ম্যাম। ম্যাডাম কথাটা তোমার মুখ থেকে কেমন যেন লাগছে, তাই আমি চাইছি না তুমি আর আমাকে ম্যাডাম বলে ডাকো। সবার সামনে যদি আপু বলে ডাকি তাহলে খারাপ লাগবে না? সবার সামনে ডাকতে হবে না, যখন তুমি আর আমি একসাথে থাকবো তখনই ডাকবে। মানে বুঝতে পারলাম না ম্যাডাম। না বোঝার কিছুই নেই। তুমি চাকরির বিজ্ঞপ্তিটা দেখেছো, আর কিসের চাকরি করছো সেটা জানো না? আসলে ম্যাম, আমার যে কোনো চাকরি হলেই হতো। এরকম একটা পরিস্থিতিতে চাকরির খুব প্রয়োজন ছিল। আর স্যালারি বড় বিষয় না, বেকার থাকাটা খুব বড় যন্ত্রণার। সেটা আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আমার যে পরিস্থিতি তাতে চাকরিটা খুব প্রয়োজন ছিল। তাহলে এখন দেখো কিসের চাকরি করেছো আর কিসের জব নিয়েছো তুমি, নাকি সেটাও তোমার জানতে ইচ্ছে করবে না এখনো? এবার ঈশান হাতে বিজ্ঞপ্তি অর্থাৎ যে চাকরির যে কাগজটা ছিল সেটা নিল। দেখলো একজন পিএর দরকার। ঈশান খেয়াল করে বেশ খানিকটা অবাক হলো। ম্যাডাম হাসছে, তখন বলতে আরম্ভ করলো, বুঝতে পেরেছি, এই জন্য আপু বলে ডাকার পারমিশন দিয়েছেন, তাই তো? যেটা ভাবো সেটাই। শোনো, আমার সাথে যখন থাকবে তখন আপু বলে রাখতে পারো, আর নাম ধরে ডাকলেও সমস্যা নেই। কি বলছেন ম্যাডাম? আপনার নাম ধরে রাখবো? এইসব যদি অফিসের কেউ জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার চাকরিটা দুদিনেই চলে যাবে। ওসব কথা বাদ দাও, যেটা বলছি সেটা করো। অন্তত আপু বলে ডেকো, সেটাই তোমার জন্য ভালো হবে। তুমি চাইলে কালকে থেকে জয়েন করতে পারো। ও হ্যাঁ, তোমার স্যালারি কত সেটা শুনবে না? স্যালারি কত শোনার দরকার নেই, চাকরিটা হয়েছে তাতেই আমার স্বস্তি। বিরক্তিকর ছিল তো তুমি।
সবাই যেখানে স্যালারির কথা শোনার জন্য পাগল হয়ে থাকে সেখানে তুমি কি না এরকম কথা বলছো? বুঝলাম তোমার চাকরিটা খুব দরকার ছিল, তাই বলে স্যালারির কথা শুনতে হবে না। সেটা যদি তোমার জন্য পারফেক্ট না হয় তাহলে একটু বাড়িয়ে দেবো। আপনার যেমন ইচ্ছা। বুঝেছি, তোমাকে না বললে তুমি শুনবেও না। আমি জোর করেই বলছি, তোমার স্যালারি আমি ৭৫,০০০ প্রথম অবস্থাতে। তারপরে যদি তুমি ঠিকঠাক নিজের মতো কাজটা করতে পারো তারপরে না হয় সমান করে দেব। কি কি বলো? এই জবটার জন্য এত টাকা স্যালারি? আর বড় কথা হচ্ছে, এত টাকার কথা তো আমি চিন্তাও করিনি। আমি ভেবেছিলাম 20 থেকে 25 কিংবা সর্বোচ্চ 30 হবে। তাহলে এক কাজ করি, 30 থেকে 40-এর মধ্যে নামিয়ে দিই। তোমার যেহেতু এত টাকা নিতে সমস্যা, তাহলে না হয় কমিয়ে দিই, কি বলো? ভদ্রমহিলা মুচকি হাসলো। তখন ঈশানও মুচকি হেসে বলতে লাগলো, আপনার যেমন ইচ্ছা ম্যাম। মেহিনুর ঈশানের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। কথা বলার এক পর্যায়ে কেউ একজন দরজায় নক করলে তখন মেহিনুর বলতে আরম্ভ করলো, তুমি এখন যাও, আমি পরে তোমাকে ডেকে নেব। আচ্ছা, একটা কথা তোমাকে অনেকক্ষণ যাবৎ বসিয়ে রেখেছি, কিছু খাবে তুমি? চা, কফি? ঠিক আছে, আমার কিছু লাগবে না, এমনিতেই ঠিক আছে আমি। সেটা বললে তো শুনবো না। তুমি আমার বান্ধবীর একমাত্র সুইট, কিউট আর দুষ্ট একটা ভাই। তাকে যদি এইটুকু আদর আপ্যায়ন না করি, শেষে দেখা যাবে বান্ধবী বলবে খালি মুখে তার ভাইকে আমি ফিরিয়ে দিয়েছি। তাই বলছি, কি খাবে বলো? এত আদর আপ্যায়ন আমার জন্য প্রয়োজন ছিল না ম্যাম। আমি সামান্য একজন স্টাফ, আমার জন্য এত কিছু না করলেও পারতেন। ঈশান ভদ্রমহিলার রাগী চেহারার দিকে তাকিয়ে কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। মেহিনুর তখন ফিক করে হাসি দিল। তারপর নিজে থেকেই কফির অর্ডার করলো। একটু বাদেই পিয়ন এসে কফি দিয়ে গেলে দুজনেই খেতে লাগলো। তারপর ওদের এরকম পরিস্থিতির কারণটা জিজ্ঞেস করলে ঈশান মাথা নিচু করে রইল। মেহিনুর একটা সময় অনেকবার জোরাজুরি করলে ঈশানের মনটা যখন খারাপ হয়ে গেল তখন ছেলেটা নিজে থেকেই বলতে লাগলো, আজ নয় ম্যাম, অন্য কোনো দিন বলবো সময় করে। এবার মেহিনুর ঈশানের হাতে একটা চেক ধরিয়ে দিতেই ছেলেটা অবাক হলো। অগ্রিম বেতন? তার মানে কি মেয়েটা কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কি থেকে কি করছে, নিশ্চয়ই পুরো বিষয়টা ভেবেই ওকে ফেভার করছে। ঈশান নিতে না চাইলে তখন মেহিনুর বলতে লাগলো, প্রয়োজন আছে, তুমি আমার বিয়ে হবে, তোমার ড্রেস আপের একটা ব্যাপার স্যাপার আছে না, সেটার জন্যই অগ্রিম দিয়ে দিলাম। আর কালকে চাইলে আসতে পারো, আবার 2 দিন পর থেকেও আসতে পারো, যখন থেকে তোমার ইচ্ছে। ভদ্রমহিলা বেশ ভালোভাবেই কথা বলল। ওনার সামনে বসে থাকতে কেমন যেন ঈশানের আনইজি ফিল হচ্ছিল, কারণ একটা সময় ঈশান মেয়েটাকেই চোখের সামনে থেকে বারবার দেখে ওনার প্রতি কেমন দুর্বল হয়ে পড়েছিল। ঈশান জানতো এটা অন্যায়, বড় বোনের বান্ধবীকে ভালোবাসা আর তার প্রতি দুর্বল হওয়া সেটা প্রকাশ করা আরও অন্যায়। কথাগুলো ভেবে ঈশান পিছিয়ে গিয়েছিল। তারপর নিজেদের অবস্থান আর পরিস্থিতির কথা ভেবে এসব নিয়ে আর কখনো মাথা ঘামায়নি। মেয়েটার সাথেও গত প্রায় 6 মাসের উপরে দেখা নেই, কারণ আপুর বিয়ের পর থেকে আর মেহিনুরের সাথে ঈশানের দেখা হয়নি। আর হবেই বা কী করে? সেই শহরটা ছেড়ে দিয়ে চলে এসেছিল। চলে আসবে নাই বা কেন? ওখানকার মানুষগুলো যে বড্ড বেশি নিষ্ঠুর, তাই চলে আসতে বাধ্য হয়েছিল। যাই হোক, ঈশান সেদিনকার মতো বাসায় চলে যাবে ভাবলেও কিন্তু বাসায় আসার সময় মনে হতে লাগলো যে ম্যাডাম বলেছে তার বিয়ের ড্রেস আপ একটু দরকার আছে, তাই শপিং মলে গিয়ে কিছু ফর্মাল ড্রেস কিনে তারপর বাসায় আসে। আম্মু হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে বিষয়টা জিজ্ঞেস করলে তখন ঈশান আম্মুকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, জবটা পেয়ে গেছি আম্মু, আর যার অফিসে জব পেয়েছি সে আপুর বেস্ট ফ্রেন্ড মেহিনুর আপু। আম্মু অবাক হলেও পরবর্তীতে আবার বেশ খানিকটা খুশি হলো। ঈশান আম্মুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ যাবৎ চুপ করে রইল। আম্মুর মাথায় হাত বুলিয়ে দিল। জানে ছেলেটা কতটা স্ট্রাগল করেছে, গত কয়েক মাস যাবৎ চাকরির জন্য দৌড়াদৌড়ি করেছে। আব্বু বলেছিল তার বন্ধুর অফিসে একটা জব পাইয়ে দিবে। ঈশান চেয়েছিল নিজের যোগ্যতায় চাকরি পেতে, কিন্তু এখানেও সুপারিশই পেল। ঈশান চায় আপুকে বিষয়টা দেখিয়ে দিতে যে ও চাইলে সব কিছু নিজের মতো করে করতে পারে আর নিজেকে প্রমাণ করতে পারে। রাতে আব্বু আসলো। আব্বু এসে ওই বিষয়টা জানতে পেরে খুশি হলো।
তবে ঈশান জানে আবু সেদিনই খুশি হতে পারবে যেদিন তার কোম্পানি কিংবা সেই পর্যায়ে ওরা যেতে পারবে, কিন্তু সেটা যে আর কখনো সম্ভব না। সে পরিস্থিতি যে ওদের আর নেই। তবে যতদিন বেঁচে আছে ততদিন চেষ্টা করবে আব্বু আম্মুর কথা মতো তাদের একটু ভালো রাখার আর একটু ভালো করে থাকার জন্য যেটুকু কষ্ট করার করতে হবে। এই তো জীবন, চাকরি থেকে বাসা, থেকে অফিস, অফিস থেকে বাসা, ছুটির দিনে বাসায় একটু শুয়ে বসে থাকা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এমন করেই দিন যাবে। এর বাহিরে আর কি থাকতে পারে জীবনে। পরদিন খুব সকাল সকাল উঠলো, ফজরের নামাজটা পড়ে নিয়ে তারপর হাঁটাহাঁটি করে এসে আম্মু রান্না করা শেষ হলে আব্বুর সাথে খেয়ে বেরোলো। বোনের বিয়ে হয়ে যাবার পর থেকে আম্মু যে খুব বেশি একা হয়ে পড়েছে ঈশান সেটা খুব ভালো করেই জানে। আর আব্বুর জন্য যে খুব বেশি মন খারাপ থাকে সেটাও খুব ভালো করেই জানে। এতদিনে ওদের ফ্যাক্টরি কিংবা ওদের অফিস থাকলে হয়তো বা ঈশানকে আব্বু অফিসের দায়িত্ব দিয়ে তারপর কোনো একটা মেয়ে দেখে বিয়ের জন্য ওকে নির্ঘাত জোর করত। ঈশান সেটা খুব ভালো করেই জানে। তারপরও এখন যে আর সেই পরিস্থিতি নেই। দীর্ঘ নিঃশ্বাসটা ভিতর থেকে বেরিয়ে আসলো। কথাগুলো ভেবেই রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে তারপর অফিসে গেল। অফিসে পৌঁছতেই ম্যানেজার ডেকে নিয়ে একটা কার্ড আর কিছু জিনিসপত্র দিয়ে দিল। এই অফিসের রুলসগুলো বেশি অসাধারণ রকমের। ঈশান খেয়াল করলো সবার গলায় কার্ড ঝুলছে, তবে ওর কার্ডটা কালারটাও যেমন অন্যরকম তেমনভাবেও যে এই অফিসের এমডির একমাত্র পিএ সেটাও সেখানে উল্লেখ করা ছিল। ঈশান ম্যানেজারের থেকে বিষয়টা বুঝে নিয়ে ম্যাডামের কেবিনের সামনে আসতেই দেখলো ম্যাডাম কারোর সাথে কথা বলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ম্যাডাম ক্লাসের বাইরে থেকেই ঈশানকে দেখে এবার পাশে থাকা স্টাফকে সবটা বুঝিয়ে দিয়ে চলে যেতে বলতেই ঈশান দরজায় নক করে ভিতরে প্রবেশ করলো। ম্যাডাম ওকে বসতে বললে তখন ঈশান বলতে লাগলো, ম্যাডাম, আমার কেবিন তো ঠিক করা হয়নি। ম্যানেজার সাহেব বলল কেবিনের কথাটা নাকি আপনি আমাকে বলবেন। ওই ডান সাইডে গিয়ে দেখো, ওইদিকে তোমার জন্য ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। আজকে থেকে তুমি ওখানেই বসবে। মানে আপনার কেবিনের ভেতর বসলে মানুষ আজে বাজে কথা বলবে না ম্যাডাম? বলুক, যার যা খুশি বলুক, তাতে আমার কি? তোমাকে কি আমি কাজের জন্য রেখেছি নাকি অকাজের জন্য? মানুষ কি বললো না বললো সেটা নিয়ে তোমার তো চিন্তা কেন? তাছাড়া আমি কি দেখতে খারাপ নাকি? মানুষ যদি বলে তাহলে বিয়ে করে নেবে আমায়। ঈশান মনে মনে বেশ খানিকটা অবাক হলেও পরবর্তীতে একটু তাচ্ছিল্য করেই বলতে লাগলো, কী যে বলেন না ম্যাডাম, মজা করাও তো একটা লিমিট থাকে। আপনি এরকম করে বললে আমার আমার নিজেরই লজ্জা লাগবে। কেন? আমি কি দেখতে খারাপ ঈশান? নাকি তোমার সাথে আমাকে মানাবে না? ওগুলো বাদ দিন, আমি ডেস্কে যাচ্ছি। আমার কি কাজ আমাকে বলুন, আমি সেটা বুঝে নিচ্ছি। মেহেনুর অনেকক্ষণ ঈশানের সাথে কথা বলল। ঈশান খেয়াল করে মেয়েটা কথা বলার ফাঁকেই ওর দিকে ঘুরে তাকায়। আবার যখন কথা বলা শেষ হয় তখনই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ম্যাডাম অনেক কাজই ওকে দিয়ে করাচ্ছে, তবে ঈশান ম্যাডামের দিকে তেমন করে তাকায় না। তাকাবেই বা কেন? এত বড় লোকের মেয়ে, তার উপর ওর পরিস্থিতি ওকে আর সেই সুযোগটা দিবে না। ঈশান জানে যে আগেকার যে অনুভূতিগুলো ছিল সেগুলো আর কখনো মাথাচাড়া দিবে না নিজের পরিস্থিতির কথা ভেবে। তবে আগেকার দিনের কথাগুলোই ঈশানের মনে পড়ে। মেহিনুর প্রায়ই ঈশানের বাসায় আসতো। ঈশান কথা বলার চেষ্টা করলে মেয়েটা ওকে খুঁজিয়ে কথা বলতো আর ওর সাথে যেতে ঝগড়া করতে লাগতো। ঈশানও কম যেত না, মেয়েটার সাথে বেশ রাগারাগি করতো। তাদের দুজনের একদম মারপিট লেগে যেত। এরকম একটা অবস্থা মাঝখান থেকে ফেরারি দায়িত্ব পালনকর্তা আম্মু কিংবা বোন, সেই দিনগুলো কি আর এখন আছে? মেয়েটা আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। এখন আর সেই রাগ, জেদ আর সেই বদমেজাজি তেমন কেউ নেই এখন। এমন করে পুরো 7টা দিন কাটলো। 7 দিনের মাথায় সেদিন একটা মিটিংয়ের জন্য ওদেরকে শহরের বাহিরের দিকে যেতে হলেও ম্যাডামের সাথে ঈশান অফিস থেকে বের হতেই ম্যাডাম ওকে গাড়িতে উঠতে বললে ঈশান যখনই ড্রাইভারের পাশে বসতে যাবে তখনই মেহিনুর বলতে আরম্ভ করে, আমি কি এখানে একা বসবো ঈশান? ড্রাইভার আর ঈশান দুজনেই ওনার দিকে তাকালো। এবার মেহিনুর পিছনের দিকে যেতে বলতেই ঈশান গিয়ে ম্যাডামের পাশেই বসলো। তখন মেহিনুর বলতে আরম্ভ করলো, তোমাকে আমি অফিসে কোনো স্টাফ ভাবছি না, নিজের ফ্রেন্ড ভাবছি। তোমার বোন যেমন আমার ফ্রেন্ড ছিল তেমনই তোমাকেও আমি ফ্রেন্ডই ভাবছি। আর কাজের ক্ষেত্রে দুজনে একসাথে থাকি, তুমি সবার সামনে আমাকে ম্যাডাম ডেকো, সেটা বিষয় আলাদা।
কিন্তু এরকম করে আর ভুলেও আমাকে গাড়ির পিছনে বসিয়ে নিয়ে নিজে ড্রাইভারের পাশে বসবে না। তোমাকে আমি ড্রাইভারের চাকরি দিইনি। সারাটা রাস্তা ম্যাডামের সাথে কথা বলতে বলতে আসলো। ম্যাডামের মেজাজটা আজকে ফুরফুরে, না জানি বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক কন্টিনিউ চলছে। ঈশান জানে না ভদ্রমহিলার কোনো প্রেম ভালোবাসা আছে কিনা, তবে সারাদিনে কখনো কল করতে দেখেনি। মাঝে মধ্যে দু একটা কল আসলে হেসে হেসে কথা বলে স্বাভাবিকভাবেই। ওরা 1 ঘন্টার রাস্তা এসে তারপর একটা মিটিং রুমে ঢুকলো। অফিসটা বেশ বড়সড়, তবে শহর থেকে দূরে। এটা যে ওদেরই আরেকটা ফ্যাক্টরি সেটা ঈশান খুব ভালো করেই বুঝতে পারলো। ঘন্টা 2-এর প্রচেষ্টার পর মিটিংটা সফল হলো। আর ওকে মাঝে মাঝে এখানে আসতে হবে সেটাও ঈশানকে বলে দিল ম্যাডাম। ঈশান ও মেহিনুর ম্যাডামের কথা মতো সব কিছু শেষ করে তারপর দুজনে মিলে বাহিরে আসতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেল। দুপুর গড়িয়ে গেছে, প্রায় 3টে বাজে, কিন্তু এখনও লাঞ্চ করা হয়নি। ওরা একটু তাড়াতাড়ি আসলো। আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেল, কারণ মাঝখানেই ওরা গাড়িটা থামিয়েছে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে। ম্যাডাম জোর করে ঈশানকে নিয়ে গেল দুজনের জন্য খাবার অর্ডার করতেই ম্যাডাম ঈশানকে খেতে বললে ছেলেটা খেতে আরম্ভ করলো। ঈশান খাচ্ছে আর চুপচাপ কিছু একটা ভাবছে। তখন ম্যাডাম বলতে লাগলো, আচ্ছা ঈশান, তোমার গার্লফ্রেন্ড আছে? ঈশান একটা তাচ্ছিল্য করে হাসলো, বলতে লাগলো, না, নেই। আশ্চর্য বিষয়, এত কিউট একটা ছেলের গার্লফ্রেন্ড নেই? তাছাড়া কলেজে না কত মেয়ে তোমার জন্য পাগল ছিল। সেটা তখনকার বিষয়, তখন টাকা পয়সা ছিল, সেই জন্য কিছু মেয়ে পাগল ছিল। এখন টাকা নেই, সেই জন্য আর কেউ ভালোবাসতেও চায় না। কিছু কিছু মানুষের ভালোবাসা মানুষের অবস্থান, পরিস্থিতি আর টাকা পয়সা দেখে হয়, স্মার্টনেস আর মানুষের মন দেখে হয় না ম্যাডাম। আগের থেকে অনেক বদলে গেছো তুমি ঈশান, অনেক গুছিয়ে কথা বলতে শিখে গেছো। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় ম্যাডাম, আর শিখে গেছি না, এটা আমাদের বুঝতে হয়েছে। আমার পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এরকম করে তৈরি করতে নিজেকে। বিয়ে করবে না? সবেমাত্র চাকরিটা পেয়েছি, কিছুদিন যাক, তারপর বাসাটা গোছিয়ে নিই, তারপর দেখি আমার মতোই গরিব ঘরের কোনো মেয়ে দেখে বিয়ে করে নেব। কিসের কথাটা বলেই জোর করে হাসার চেষ্টা করলো। তখন মেহিনুর অর্থাৎ ম্যাডাম বলতে আরম্ভ করলো, সবসময় এমন করে বলো কেন? তুমি কি এতটাই গরিব যে তোমার সাথে মানুষ মেয়ে দেবে না? তুমি কিন্তু চাইলে অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারবে। আর সবার জন্য যেখানে ভালো ভালো মেয়ে অপেক্ষা করে, সেখানে তোমার জন্য কেউ না কেউ আছে দেখবে। হবে হয়তো কিছু একটা। আব্বু আমাকে বলে দিয়েছে ওরা যার সাথে বিয়ে ঠিক করবে তাকেই বিয়ে করে নেব। কেন, তোমার কোনো পছন্দ নেই? না, আগের পরিস্থিতিতে থাকলে হয়তো অনেকেই থাকতো, কিন্তু এখন নিজে বুঝতে শিখে গেছে অবস্থা যে মানুষের অনেক কিছুই পরিবর্তন করে, সেটা থেকে আর এগুলোর মধ্যে জড়াতে চাইছি না। বিয়ে আজ হলেও করতে হবে আর কাল হলেও করতে হবে। তার থেকে আব্বা আম্মু যার সাথে মানিয়ে নিতে পারবে, যাকে মেয়ের মতো মনে করতে পারবে, তাকেই না হয় বিয়ে করে নেব। অবাক হচ্ছি তোমার কথা শুনে। যেখানে আজকালকার ছেলেমেয়েরা এর থেকে বেশি কিছু চিন্তা ভাবনা করে, ভাবে আব্বু আম্মু যতই পছন্দ করুক নিজের পছন্দ না হলে বিয়ে করে না, সেখানে তুমি কি না এরকম ভাবনা চিন্তা করছো? অন্যরকম করে ভাবতে হচ্ছে এখন ম্যাডাম। আর একটা কথা তোমাকে সেদিন জিজ্ঞেস করছিলাম যে কী জন্য তোমাদের এরকম অবস্থা হলো। আর তোমাদের ফ্যাক্টরিতে অফিসের বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছিল, তারপর ফ্যাক্টরিতে আগুন লাগলো কী করে, এইসব তো কিছুই বললে না। সেদিন মন খারাপ করে চলে গেলে, আজকে আর ছাড়ছি না। আমার কিন্তু এসব শুনতে ইচ্ছে করছে। ঈশান, আজকে হাতে অনেক সময় আছে, অফিসেও তেমন কোনো কাজ নেই, এখন দুজনে এখানে বসে এইসব কথাগুলো শুনবো। তুমি আমাকে বলতে বাধ্য কিন্তু আজকে। ঠিক আছে, খাওয়াটা শেষ করুন। দুজনেই খাওয়া দাওয়া শেষ করলে ম্যাডাম নিজে থেকেই বিলটা দিল। ঈশান দিতে চেয়েছিল, তখন ম্যাডাম একটা ধমকে ওকে থামিয়ে দেয়। তারপর দুজনে মিলে একটা লেকের ধারে আসে। ড্রাইভারকে চলে যেতে বললে ড্রাইভার চলে যায়। দুজনে একটা নিরিবিলি আর ছায়া মতো জায়গায় গিয়ে বসলো। মাঝখানে বেশ দূরত্ব, যে দূরত্বটা ঘোচানোটা আর কখনো সম্ভব না। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলেও তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আপনার সাথে আমার শেষ দেখা আপুর বিয়েতে। আপুর বিয়ের পর আর আপনার সাথে আমার কখনো দেখা হয়নি। আমি জানি না আপনি কোথায় গিয়েছিলেন, এখানে থাকলে হয়তো সবটা জানতেন। তারপরেও আপুকে আমরা প্রথমের দিকে এসব কিছুই জানাইনি। যেদিন আপু বিয়ে করে চলে গেল, তারপর থেকেই আর
বউ ভেবেছিল যে আরও ভেবেছিল যে কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ে করাবে। আমিও সেই প্রস্তুতি নিয়েছিলাম। পড়াশোনাটা প্রায় শেষের পথে, বাবার কোম্পানি, তাই সব দায়িত্ব নিতে হবে। নিয়েও বোধ হয় আব্বা আম্মু কয়েকদিন দেখতে আরম্ভ করতো, কিন্তু বোনের বিয়েতে দৌড়াদৌড়ির কারণে অনেক তথ্যই অফিস থেকে লিক হয়ে যায়। আমাদের প্রোডাক্ট, আমাদের বিজনেসের কোয়ালিটির চিন্তাভাবনা, অনেক কিছুই যেগুলো আমরা জানতে পারি তার 15 দিন পরে। আর যখন জানতে পারি তখন চেষ্টা করি জানার যে কেই কাজ করেছে, কিন্তু তেমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক চেষ্টার পর জানতে পারি আমাদের অফিসের ম্যানেজার, আমাদের অফিসের যত সব গোপনীয় তথ্য আছে সব আমাদের সাথে পাল্লা দিয়ে ওঠা বিপরীত দিকে যে লোকগুলো ছিল, অর্থাৎ আব্বুর বিজনেসের যে শত্রু ছিল, তার কাছে টাকার বিনিময়ে ফাঁস করে দেয়। আর তারপরেই আমাদের ব্যবসাটা বসে দিতে থাকে। এসব জানার পর আব্বু ম্যানেজারকে পুলিশে দিয়েছিল, কিন্তু পুলিশ ম্যানেজারকে বেশি দিন ধরে রাখতে পারেনি। তারপর ফিরে আসার পর এই লোকটা আবার গিয়ে ওই বাজে লোকটার সাথে হাত মেলায়, আর তার 15 দিন বাদে আমাদের ফ্যাক্টরিটা পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ তদন্তে বলে সেটা নাকি শর্ট সার্কিটের কারণে হয়েছিল, কিন্তু আমরা জানি যেটা ম্যানেজার আর ওই আব্বুর বিজনেসের শত্রু মিলে এই কাজটা করেছে, যেন আব্বু পথে বসে যায়। ঠিক তাই হলো। শ্রমিকরা আন্দোলনে নামলো, তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে, আর ব্যাংকের লোন ছিল সেটা শোধ করতে হবে। বাড়ি গাড়ি যা ছিল সবই গেল। তারপর আর ব্যাংকে যা টাকা ছিল সব মিলিয়ে সবার ঋণ শোধ করতে গিয়ে সব শেষ। তারপর ছোটোখাটো একটা বাসা নিতে হলো। যে বিশালবহুল বাড়িতে থাকতাম সেটা বিক্রি করে দেওয়া হলো। জমি জমা যা ছিল ওই ঘটনার পর সব হাতছাড়া হয়। তারপর আর কি, ব্যাস, এখন ওই শহরে আর থাকি না। আব্বু ওই দিন খুব বেশি কষ্ট পেয়েছিল, কারণ যেসব মানুষগুলোকে হেল্প করেছিল সেসব মানুষই আব্বুকে পথে বসিয়েছে। তাই রাগে দুঃখে সেখান থেকে চলে আসে। আমার আর তেমন কিছু বলিনি। কথাগুলো বলে কিছুক্ষণের জন্য থামলেও তখন মেহেনুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো। তোমার আপু শ্বশুরবাড়ির লোকজনদের অবস্থা তো ভালো, তাদের কাছে হেল্প চাওনি? তারা চাইলেই তো তোমাদের একটু হেল্প করতে পারতো। আব্বুর কথাতে সে চেষ্টা করা হয়েছে, কিন্তু লোকগুলো এত চড়া মূল্য চাইবে সেটা আমরা ভাবতে পাইনি। ওরা বলেছিল সব টাকা পয়সা দিয়ে ওরা হেল্প করবে আমাদের, কিন্তু বিনিময়ে ওদের কোম্পানির 90% শেয়ার ওদের নামে করে দিতে হবে। এটা কেউ কখনো মানবে বলেন? 50% হলে সেটা না হয় আমি বলে কয়ে আব্বুকে রাজি করাতাম। ওই মুহূর্তে সম্ভব ছিল না এসব। পরবর্তীতে ওদের টাকা শোধ করে দিয়ে না হয় আমাদের কোম্পানির বেশিরভাগ বিষয়টা নিজেদের করে নেওয়ার জন্য চেষ্টা করা যেত। কিন্তু ওরা যেরকম শর্ত দিয়েছে সব শোনার পর আব্বু আরও খারাপ লেগেছিল। তারপর থেকে বোনের শ্বশুরবাড়ি তো আর যায় না। আর আপু এসব জানে না। আপনাকেই বললাম, আপনি দয়া করে আব্বুর সাথে কখনো এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন না। তাতে যে মানুষটাকে ও ভালোবেসে ওই বাড়িতে গিয়ে বউ হয়ে আছে, সে মানুষটার ওপর থেকে বিশ্বাস হারাবে। আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন, ও সবসময় ভালো থাকুক, আমি সেটাই চাই। বোন তো বুঝতেই পারেন, ওদের উপর বিশ্বাস আছে। তারপর যদি আমরা এগুলো বলি তাহলে সে বিশ্বাসটা নষ্ট হবে, আর আমি চাই না তেমন কিছু হোক। ঈশানের চোখে অসহায়তের ছাপ। যে ছেলেটা দুদিন আগেও গাড়ি নিয়ে বের হতো, বন্ধুদের সাথে আড্ডা, নানান জায়গায় ট্যুর আর এলোমেলো অগোছালোভাবে বেড়াতো, সেই ছেলেটা আজকে সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য চাকরি করছে। বিষয়টা ভেবেই ভালো লাগলো মেহেনুরের। ঈশানের নিজেরও একটা খারাপ লাগা তো আছেই, কারণ ছেলেটা দুহাত ভর্তি টাকা খরচ করতো, আর সেটা এই হিসেব করে চলতে হয়। ঈশান মাথা নিচু করে আছে দেখে এবার মেহেনুর কি মনে করে যেন ওর হাতের উপর একটা হাত রাখলো। ঈশান তাকাতেই মেহেনুর আশ্বস্ত সুরে বলতে লাগলো, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে ঈশান। কোনো কিছু আর ঠিক হওয়া সম্ভব না, তবে যে কটা দিন আছি, যে কটা দিন সুস্থ স্বাভাবিক আর বেঁচে আছি, আব্বু আমার পাশে থাকতে চাই। ওরা যেটা ভাবে সেটাই করতে চায়। ওদের কথার অবাধ্য হতে চায় না, না হলে হয়তো ওরা কষ্ট পাবে। আমি জানি ওদের আমাকে নিয়ে অনেক আশা করে আছে, তাই সেই আশা স্বপ্নরা আমি পূরণ করতে চাই। ওই ঘটনার পর আব্বুর চাকরিতে জয়েন করা ছাড়া কোনো উপায় ছিল না। সংসার চালানোর জন্য হলেও চাকরিটা করতেই হতো। আব্বুর বন্ধুর অফিসে একটা স্টাফ পদে জব নিয়েছিল, কিছুদিনের মধ্যে ম্যানেজারও হয়ে যায়। সেখান থেকে মোটামুটি একটা টাকা স্যালারি পায়, যেটা দিয়ে সংসার চলতো। কিন্তু বুঝতেই তো পারছেন যে পরিস্থিতি থেকে বড় হয়েছি, তেমন করে চলতে না পারার কারণে কষ্ট হচ্ছিল। সংসার চালাতেও আব্বু একার পক্ষে হিমশিম খেতে হচ্ছিল। তার ওপর মাঝে মধ্যেই আম্মু অসুস্থ হয়ে পড়ে। সব মিলিয়ে পেরে ওঠা সম্ভব হচ্ছিল না।
তাই পড়াশোনাটা ছেড়ে দিলাম। যেটুকু ছিল সেটুকু আর করা হলো না। কিন্তু আব্বু জোরাজুরি করছিল। আমি জানি আব্বুর এখন সামর্থ্য নেই আমাকে পড়ালেখা করানোর, তবে যতদূর করেছি ততটুকু পেয়েছি, তাতেই মনে হয় একটা চাকরি হবে। সেজন্য 3 মাস ঘুরলাম। শেষে আব্বু জানতে পারার পর আপনাকে হয়তো রিকোয়েস্ট করেছিল, আর সেই সুবাদে চাকরিটা দিয়েছেন। আপনার জন্য অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়ে বের হতে পেরেছি। আপনার এই ঋণ কখনো ভুলবো না ম্যাডাম। এসব কথা বলতে হয় না ঈশান। পরিস্থিতি মানুষের খারাপ হতেই পারে, তার মানে এই না যে সব সময় খারাপ থাকবে। তুমি চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করি, দেখো একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো হবে। আঙ্কেল এত ভালো মানুষ বলেই হয়তো ওনার সামনে ভালো সেজে থাকা মানুষগুলোই ওনার ক্ষতি করতে পেরেছে। আমার ভাবতেও অবাক লাগছে যে সব মানুষগুলোকে রাস্তা থেকে তুলে এনে উনি চাকরি দিয়েছিল, যাদের বিশ্বাস করেছিল তারা ওনাকে এমন করে পিঠে ছুরি মেরেছে। অন্যায় করলে কিংবা আমাদেরকে কেউ যদি বিপদে ফেলে, সেটা আমাদের আশেপাশের আর চেনা পরিচিত লোকজনই করে। বিশ্বাসঘাতকতাটা বাইরে কিংবা দূরের কেউ এসে করে চায় না ম্যাডাম। চেনা পরিচিত মুখগুলো থেকেই বের হয় মেন কালপিট। আমাদের সাথেও তেমনিই হয়েছে। এসব নিয়ে এখন আর ভাবি না। যেমন আছি উপরওয়ালা এমন করে নিলেই হবে। বাকি সকল ব্যাংক কিছু টাকা ছিল আর কিছু জমি জমা ছিল, সেটা বিক্রি করেই ব্যাংকের লোন আর শ্রমিকদের টাকা পয়সা মিটিয়ে দেওয়া গেছে। তা না হলে আব্বু একটা বাড়ি কিনতেও পারতো না, অন্তত একটা ফ্ল্যাট তো কেনার মতো সামর্থ্য ছিল। কিন্তু কি আর করার আছে বলেন। মেহিনুর অনেকক্ষণ যাবৎ ঈশানের অসহায় চেহারার দিকে তাকিয়ে রইল। বিকেল 5টা বেজে গেছে, এখন ওরা আর অফিসে যাবে না। ছুটি হয়ে গেছে। দুজনে একটা রিকশায় উঠল। ঈশান উঠতে চায়নি, ম্যাডাম কি মনে করে যেন রিকশা ডাকলো। ড্রাইভারকে কল করতেই একটু বাদে এসে নিয়ে যেত, তবে সময় লাগতো। তাই দুজনে একটা রিকশায় উঠল। ঈশান শহরের মধ্যে এসে একটা জায়গায় নেমে যেতেই ম্যাডাম বলতে লাগলো, কী হলো, নেমে যাচ্ছ যে? তোমাকে বাসায় পৌঁছে দিতাম। আমার বাসাটা উল্টো দিকে, এদিকে রিক্সাটা যাবে না। অন্য রিক্সা নিয়ে আমি চলে যাব। আপনি সাবধানে চলে যাবেন ম্যাডাম। আর ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমার এই বিরক্তকর কথাগুলো শোনার জন্য। অনেকেই আছে এগুলো শুনতেই চায়, কিন্তু পরবর্তীতে শোনার পর বিরক্তি মনে করে। সেখানে আপনি তো সবই শুনলেন। ঈশানের কথা যতই শুনছে ততই অসহায় লাগছে নিজেকে মেহিনুরের। তার উপরে মেহিনুর ভাবছে যে ছেলেটা কাল অবধি বাইক গাড়ি এগুলো নিয়ে বেরিয়েছে, সে ছেলেটা এখন রিক্সা করে বাড়ি যায়। মাঝে মাঝে হেঁটেও হয়তো বা যেতে হয়। যতদূর ওকে দেখা যায় ততদূর অবধি মেহিনুর খেয়াল করলো যে ঈশান পায়ে হেঁটে চলে যাচ্ছে। জীবন এমনই, কখনো ধূসর, কখনো সাদা কালো, কখনো রংবিহীন, আবার কখনো রংধনু সাতরঙা আলো। অর্থ মানুষকে অহংকারী করে তোলে, আবার ক্ষমতা মানুষকে অপব্যবহার করলেও শেখায়। তেমনি বিশ্বাস মানুষকে ঠকায়, আবার অতিরিক্ত বিশ্বস্ততা মানুষের ক্ষতির কারণ হয়। সেটাই ঈশানের আব্বুর ক্ষেত্রে হয়েছে। আপনার আমার ক্ষতি কিংবা বাজে কিছু করার জন্য আমার কাছের মানুষগুলোই দায়ী। বাইরের মানুষ এসে কখনোই মানুষের খারাপ করে যায় না, কাছের মানুষগুলোই মানুষকে বেশি ঠকায়। ভাবতে ভাবতে বাসায় চলে যায় মেহিনুর। এরকম করেই কাটলো 1 মাস। মাঝখানে মেহিনুর একদিন ঈশানের বাসায় এসেছিল। সেদিন বাসায় এসে ওকে অবশ্য ছেলেটাকে পায়নি, তবে ঈশানের আম্মুর সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে গেছে। ঈশানের সাথে মেহিনুরের বন্ধুত্ব সুলভ আচরণ আরও ফ্রেন্ডশিপের মতোই সম্পর্ক গড়ে উঠেছে। ঈশান বিকেলের সময় বাসায় আসতেই তখন দেখলো যে আব্বু আম্মু সোফাতে বসে আছে। ছুটির দিনটায় বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে গিয়েছিল। অন্যদিন হলে এমনই সময় অফিসে থাকতে হয়, তাই আর ওদের সাথে যোগাযোগ করা হয় না। আপনারা কি ভাবছেন, এতগুলো বন্ধু থাকতে শেষে আপুর বান্ধবীর অফিসেই কেন যেতে হলো? আসলে ঈশানের যে বন্ধুগুলো তারা প্রায়ই ওর বর্তমান লেভেলেরই। কারো বাবা সরকারি চাকরি করে, কারো বাবা ছোটোখাটো দোকান আছে। ওকে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি ছিল না কারো, তাই ঈশান ওদের থেকে সাহায্যটা চায়নি। তবে বিপদের সময় ওরা পাশে ছিল। ওরা আত্মবিশ্বাস আর সাহসটা দিয়েছে, বলেছে সব ঠিক হয়ে যাবে। সব সম্পূর্ণ ঠিক না হলেও আস্তে আস্তে যেমন পরিস্থিতি আছে, সে পরিস্থিতিতেই পুরো জীবনটা মানিয়ে নেওয়ার মতো একটা পর্যায়ে তো আছে।
ঈশান রুমে ঢুকতেই আব্বু আম্মু কেমন করে যেন তাকিয়ে রইল। মনে হচ্ছিল যে কোনো অন্যায় করেছে, যার জন্য এরকম গোয়েন্দার চোখে তাকিয়ে আছে দুজনেই। ঈশান আব্বু আম্মুর সামনে এসে দাঁড়াতেই ওরা বসার ইশারা করলে ছেলেটা বসলো। আম্মু ঈশানের দিকে একটা কার্ড এগিয়ে দিতে ঈশান খানিকটা অবাক হলো, তারপর সেটা হাতে নিয়ে খানিকটা অবাক হলো। এটা ভেবে যে মেহেনুর ম্যাডামের বিয়ে, তাও বেশ বড়লোক ছেলের সাথে, এমন কিছুর জন্য ঈশান প্রস্তুত ছিল না। তবে কেমন যেন একটা লাগলো। এটা ভেবে একটু খারাপ লাগা কাজ করলো যে ম্যাডাম ওকে জানালো না পর্যন্ত। এরই মাঝে বিয়ে থেকে শুরু করে দেখাশোনা পাকা কথা সবই হয়ে গেছে, অন্তত ওকে একটাবার জানায়নি, আর জানানোর প্রয়োজন মনে করেনি। হয়তো অফিসের স্টাফের সাথে এত কিসের কথা সেটা ভেবেই বলেনি। ম্যাডাম এসে ইনভাইট করে গেল বুঝি? হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করে গেল যেন সবাই যায়, আর না গেলে কষ্ট পাবে সেটাই বলল। না যাওয়ার কি আছে, আপুর বান্ধবী এত ভালো একজন মানুষ, তার ওপর আবার এত বড় একটা হেল্প করেছে আমাদের, না হলে তো এতদিনের অবস্থা আরও খারাপ হতো। আচ্ছা আপু, এ বিষয়ে জানে আম্মু? মেহনুর তো বলল এখান থেকেই ফিরেই সুইটির বাসায় যাবে, ওখানে গিয়ে হয়তো ওকে জানাবে। বাদ দাও এসব, এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো, একটু বাদে আবার নামাজের টাইম হয়ে যাবে, তখন আবার দুজনেই আবার তাড়াহুড়ো শুরু করবে। বিয়েটা কবে? 7 দিন পর। ঈশান কার্ডটা রেখে রুমের দিকে চলে গেল। আব্বু আম্মু কেমন করে যেন ছেলের দিকে চেয়ে রইল। ঈশান এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। একটু পর আজান হতেই আব্বুর সাথে গিয়ে নামাজ পড়ে তারপর বাসায় আসলো। চাকরি পাওয়ার আগে থেকে শুরু করে অনেক দিন বোনের বাসাতেও যাওয়া হয় না। প্রথম যখন ঈশান জানতে পেরেছে ওর বোন জামাই আর শ্বশুর এরকম একটা প্রস্তাব রেখেছিল, তখন ঈশানের খারাপ লেগেছিল। মানুষের অবস্থা খারাপ থাকলে মানুষ ঠিক মানুষকে কতটা ছোট করতে পারে আর ফাঁদে ফেলে অসহায় বানাতে চায়, সেটাই দেখেছে ঈশান। যাই হোক, পরদিন অফিসে আসতেই দেখলো ম্যাডাম বেশ ফুরফুরে মেজাজে আছে। ঈশান অনুমতি নিয়ে ভিতরে এসে বসতেই ম্যাডাম ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, ম্যাডাম, সকালে তো আপনার আর কোনো মিটিং টিটিং নেই, আজকে কি বাসায় চলে যাবেন নাকি অন্য কোনো ফ্যাক্টরিতে যাবেন? ভাবছি বিয়ের আগে আর কোনো ফ্যাক্টরি ভিজিটে যাব না, বেশি দূরের রাস্তা জার্নি করা ঠিক হবে না, বা এনি চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে দেখা যাবে যে বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে। ঈশান নিজের ডেস্কে বসে বাকি কাজগুলো করতে থাকলো। ম্যাডাম ওর দিকে বরাবরের মতোই ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান একটাবারের জন্য মেহনুরের দিকে তাকাচ্ছে না। শেষে ভদ্রমহিলা নিজে থেকেই বলতে আরম্ভ করে, কাল তোমার বাসাতে গিয়ে বিয়ের ইনভাইট করে এসেছি, তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আসবে, যদি না আসো তাহলে আমি খুব কষ্ট পাবো। হ্যাঁ অবশ্যই আসবো ম্যাডাম, এত কষ্ট পাওয়ার কি আছে? তাছাড়া আপনি আমার অফিসের বস, আপনার বিয়েতে না গেলে কার বিয়েতে যাব? অবস্থার পরিবর্তন হবার পর থেকে এরকম কোনো ইনভাইট আমাদের আর আসেনি, সেটা তো আপুর বিয়ের পর থেকে বন্ধ হয়ে গেছে। এত বড় একটা বিয়েতে অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছি, তাহলে কেনই বা যাব না? ঈশান তাচ্ছিল্য করে কথাগুলো বললেও ম্যাডাম অসহায়ভাবে তাকিয়ে রইল ওর মুখের দিকে। 7 দিনের মধ্যে 5 দিন পর থেকে ম্যাডাম অফিসে আসা বন্ধ করে দিল। ঈশানের তাতে বেশি অবাক লাগলো না। ম্যাডামের হয়তো বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্যই আসছে না। এরপর আবার কে আসবে, ওনার ভাই কিংবা আপু, তাও জানে না। তেমন কেউ যদি আসে তাহলে হয়তো তার সাথে এত ফ্রিলি কথা বলা যাবে না। ম্যাডাম অনেকটা ফ্রি মাইন্ডেড, কিন্তু ম্যাডামের ভাই কিংবা আপু অতটা ফ্রি নাও হতে পারে। কথাগুলো ভেবেই ছেলেটা কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ম্যাডাম নেই। আশেপাশে কেমন ফাঁকা লাগছে, কেমন বিরক্তিকর লাগছে। কোনো রকমে কাজটা শেষ করে 3:30টার দিকে অফিস থেকে বাসায় চলে গেল ম্যানেজারকে বলে। ভালো লাগছে না কিছুই, কেমন যেন সব কিছু এলোমেলো লাগছে। তাহলে কি ম্যাডামের বিয়ে হয়ে যাচ্ছে দেখেই আবার পরক্ষণে নিজের মনের অবস্থার কথা ভেবে নিজেই হাসলো। ম্যাডামের বিয়ে হয়ে গেলে তাতে ওর কি? কথাগুলো ভেবেই চুপচাপ রইল। তারপর বাকি 2 দিনও মাঝখানে পার হয়ে গেল। ম্যাডামের বিয়ের দিনও চলে আসে। ঈশান আব্বু আম্মুর সাথে ম্যাডামের বাসায় চলে আসলো।
বেশ বড় আয়োজন এসে দেখলো বোনটা দৌড়ে আসলো ওর কাছে। তারপর ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ অভিমানী কণ্ঠে কথা বলল। ঈশানও আপুকে এক হাতে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু খেয়ে বলতে লাগলো, কি করবো বল, তোর বান্ধবীর অফিসে জব করি, সব সময় তো আর যেতে পারি না, যে কোনো সময় যাওয়ার কথা বললেই তো আর হয় না। তার উপর আবার ম্যাডামের বিয়ে হয়ে যাচ্ছে, দুদিন বাদে আবার কে না কে অফিসে বসবে, তখন আরও ছুটি পাবো না। এতদিন পেয়েছিলাম, এখন হয়তো বা সাধারণ স্টাফের জবটা করতে হবে, তবে আমি ট্রাই করব টিকে থাকার। এতদিন পর বোনের সাথে দেখা, আর এখনো তোর কাজের জন্য মন উতলা হয়ে আছে। তোর সাথে দেখাটা না হয় ভালো ছিল। এমন করে বলিস না আবু, পরিস্থিতি কেমন তাতে এরকম করে বললে খারাপ লাগবে না বল? আমি মাঝে মধ্যে ট্রাই করব তোর বাসায় যাওয়ার জন্য, জানিসই তো আপু ব্যস্ত, তারপর আম্মু বাসায় একা থাকে, যেটুকু সময় পাই বিকেলে বাসাতে আম্মুর সাথে কাটিয়ে দিই। ছুটির দিনে বন্ধুর সাথে দেখা করতে হয়, এসব বাদ দে। এখন বল আমাদের পুচকে কবে আসছে? কথা ঘোরানোর চেষ্টা করিস না, আমার পোচকে আসতে দেরি আছে আর অনেক সময় লাগবে। তোর বিয়েটা দেখবো, তারপর এসব নিয়ে ভাববো। আমার বিয়ের সাথে তোর বেবির প্ল্যানিংয়ের সম্পর্ক কি? আমি সেটাই তো বুঝতে পারলাম না। ঈশান বোনের সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলল। একটু বাদে সবাই গিয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে ঈশান বোনের সাথে অনেকক্ষণ বসে রইল। দুলা ভাইয়ের সাথে কথা বললেও আশা করে তেমন করে কথা বলতে ইচ্ছে করে না। এই যে কাজ করেছে তাতে ওনার সাথে কথা বলার ইচ্ছেটাই মরে গেছে। আর এসব যদি আপু জানতে পারে তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, বর আসার কোনো নামগন্ধ নেই, হয়তো জ্যামে পড়েছে। এটা নিয়ে সবাই বলাবলি করতে লাগলো। কিন্তু রাত 8টা বেজে গেলেও শেষে যখন বর আসলো না, তখন বিষয়টা দেখার আর বোঝার জন্য যখন ঈশান মেহেনুরের রুমের দিকে এগিয়ে গেল, এরই মাঝখানে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে ঈশান এবার দরজার সামনে এসে কান পাততেই শুনতে পারল যে মেহেনুর নিজের বিয়েটা ভেঙে দিচ্ছে। আর বিয়েটা কেন ভেঙেছে সেটা জানার জন্য ওর আব্বু চিৎকার চেঁচামেচি করছে। এরই মাঝখানে দরজার সামনে অনেকেই আসলো, আর দরজাটা কোনো রকম ভেড়ানো ছিল। লোকজনের ঠেলাঠেলিতে দরজা বাহিরে থেকে হালকা ধাক্কা লেগে দূরে সরে গেল। সবাই দরজার দিকে তাকাতেই দেখলো ওদের দিকে সবাই উৎসুক জনতার মতোই তাকিয়ে আছে। এবার মেহেনুরের আম্মু এগিয়ে আসলো, তারপর সুইটির হাত ধরে টেনে ভিতরে নিয়ে ওর আম্মু বলতে আরম্ভ করলো, শুনেছিস মামুনি, তোর বান্ধবী কি করেছে? নিজে দাঁড়িয়ে থেকে নাকি বিয়েটা ভেঙেছে। নিজেই বলেছে ও কাউকে পছন্দ করে না। তাহলে বিয়েটা করতে সমস্যা কোথায়? এত তোড়জোড় করে আর এত টাকা খরচ করে বিয়ের ব্যবস্থা করলো তোর আঙ্কেল, আর এখন বলছে কিনা মেয়ের ছেলেকে পছন্দ না, আর ছেলেটা নাকি যাকে পছন্দ করতো তার সাথে চলে যেতে বলেছে। এরকম একটা ভালো ছেলেকে বিয়ে না করলে কাকে বিয়ে করবে? আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমি তো বললাম ওরকম একটা বাজে ছেলেকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি ওকে বলেছি যে ও যদি বিয়ে করে তাহলে আমি ওর কাছ থেকে চলে আসব। সেই জন্যই হয়তো বিয়েটা করতে চাইনি। না জেনে না শুনে যার তার সাথে তোমরা বিয়ে ঠিক করে দিলে, এটা কি খুব বেশি ভালো করেছো বলো? আমি সব কিছু ভেবেচিন্তে ঠিক করেছিলাম। ওদের সাথে সম্পর্ক হলে আমাদের বিজনেস আরও বাড়তো। তুমি সব কিছু না জেনেই ওই ছেলেটাকে তাড়ালে কেন? আমি তোমাকে বারবার বলেছিলাম এই ছেলের চরিত্রের সমস্যা আছে। ও এমন একটা বাজে ছেলে যে কিনা প্রতিদিনই জামা কাপড়ের মতো মেয়ে চেঞ্জ করে। আমি তার সাথে বিয়ে করব? তার থেকে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে তার সাথে থাকবো। খেতে পারি আর না পারি, অন্তত তার চরিত্র তো একদম দাগ থাকবে না। মেহেনুরের সাথে ওর আব্বুর প্রচণ্ড পরিমাণে তুমুল তর্ক বিতর্ক চলল। অনেকক্ষণ যাবৎ তর্ক করার পরও যখন কোনো সুরাহা খুঁজে পেল না, তখন ঈশান ওর আব্বুকে এক সাইডে ডেকে নিয়ে বলতে লাগলো, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না আপু, তুই যদি থাকিস তো থাকতে পারিস, আমি আব্বু আম্মুকে নিয়ে বাসার দিকে যাচ্ছি। কি বলছিস কি ভাই? এত বড় একটা বিপদের হাত থেকে ওরা আমাদের রক্ষা করলো, তোকে এত ভালো একটা চাকরি দিয়ে হেল্প করলো, আর এই মুহূর্তে ওদেরকে রেখে চলে যাবি মানে? এমনটা করলে মানবতাটা কোথায় থাকবে ভাই? আমি বলছি কি তুই একটু ওয়েট কর, আমি মেহুনের সাথে কথা বলে একটু দেখি কি বলে ও। সুইটি এগিয়ে গিয়ে মেহেনুরের সাথে কথা বলার চেষ্টা করলে তখন মেয়েটা ওর হাত ধরে বলতে লাগলো, তুই আব্বুকে একটু বোঝা না। আব্বুকে বল না আমি এই বিয়েটা করতে চাইছি না। এরকম একটা ছেলের সাথে বিয়ে করার থেকে সারা জীবন একা থাকা ভালো।
যাকে চিনি না জানি না হুট করে কোথা থেকে ধরে নিয়ে আসলো, তাকে বিয়ে করে ভালো থাকা যায় বল? তার উপরে যখন খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলেটা এতটা বাজে, তখন আর বিয়ে করার ইচ্ছেই ছিল না। তাহলে তুই এখন কি করতে চাইছিস? যে বিয়েটাকে নিয়ে এত কিছু, সেটা যদি না হয় তাহলে দেখা যাবে আঙ্কেলের সম্মানটা নষ্ট হবে। তুই কি সেটাই চাস? আমি সেটা চাইবো কেন? বিয়ে হয়নি, হবে, আর আজকে এক্ষুনি হবে। তাছাড়া ছেলের কি অভাব আছে নাকি? তুমি নাকি যার তার সাথে বিয়ে করবে না, তাহলে চেনো না জানো না, আবার বলছো ছেলের অভাব নেই। তুমি নির্ঘাত বিয়ে করবে না বলে এরকম করে বিয়েটা ভেঙেছো, তাই না? সত্যি কথা বলতে কি, তোমার এরকম কর্মকাণ্ডের জন্য আমি খুবই হতাশ। কেন করলে এমন? এখন মান সম্মানটা আমি কি করে বাঁচাবো, একটাবার ভাবতে পারলে না? তোমার কোনো ছেলেকে পছন্দ থাকলে তুমি সেটা আগে বলতে, কিন্তু এখন এসে বিয়েটা ভাঙার মানে কি? আমি তোমাদের একবারও বলিনি যে আমার কোনো ছেলেকে পছন্দ নেই। তাছাড়া যদি পছন্দ নাই থাকে তাহলে কি বিয়েটা ভাঙতাম বলো? তোমরা কান খুলে শুনে রাখো, আমার বিয়েটা হয়নি, তবে হবে, আর তোমাদের সম্মানের উপরে কোনো দাগ লাগবে না। তোর কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। তুই কাকে বিয়ে করতে চাইছিস? কাকে ভালোবাসিস? সত্যি করে বল তো। আমি কাউকে ভালোবাসি না, তবে আমার পছন্দ আছে। আমি কি করে বলবো জানি না, আর বললে তোমরা কি ভাববে সেটাও জানি না। সুইটি, আমি আমি ঈশানকে পছন্দ করি। আর তোর ভাইকে বল না আমাকে বিয়েটা করে নিতে। ঈশান যেন আকাশ থেকে পড়ল। ম্যাডাম কি ওর সাথে মজা করছে? এই মুহূর্তে কি একটা কথা বলে ফেললো মেয়েটা? কথাগুলো শুনেই ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠেছে। কিছু বলবে তার আগে ম্যাডাম এসে সামনে দাঁড়ালো। তারপর ওর একটা হাত ধরে ওর আব্বুর সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতেই ঈশার মাথা নিচু করে ফেললো। কিছু বলবে তার আগেই মেয়েটা আবারও গড়গড় করে বলতে লাগলো, আব্বু, ওকে আমার পছন্দ। আমি জানি ও আমাকে পছন্দ করে, তবে নিজের অবস্থানের কথা ভেবে ও কখনো আমাকে ভালোবাসার কথা সে বলবে না। আমি ওকে অনেক কাছ থেকে গত 1-1.5 মাস দেখেছি। আমার ওকে ভালো লেগেছে। আমি জানি ও আমাকে হয়তো বড় কিছু দিতে পারবে না, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না, কিন্তু দিন শেষে আমি ওর সাথে ভালো থাকবো। ওকে আমি জানি, তাই ওর স্বভাব চরিত্র সম্পর্কেও আমার জানা আছে। অফিসের যেই ছেলে কোনো মেয়ের সাথে যে কথা বলে না, যেই ছেলেকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তাই আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু যে ছেলে সবার সাথে ফ্রিভাবে কথা বলে আর বেড শেয়ার করে, সেই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এখন তোমাদের যদি মনে হয় যে সম্মান বাঁচাবে, তাহলে ওর সাথে বিয়ে দিয়ে তোমাদের সম্মানটা বাঁচাও, আর নাইলে আমার পক্ষে সম্ভব না এরকম একটা ছেলেকে বিয়ে করা। আরও এতক্ষণে নিজের পছন্দের মেয়েকে নিয়ে পালিয়েও গেছে, ও আর আসবে না। আব্বু, তাই সবার ভালোর জন্যই বলছি যে আমাদের বিয়েটা মেনে নাও, নাহলে আমি ঈশানের সাথে পালিয়ে যাবো বলে রাখলাম। কি বলছেন কি ম্যাডাম? এটা কি করে সম্ভব? আপনি এত বড় লোকের মেয়ে, আপনাকে বিয়ে করতে যাব আমি? আপনাকে কি করে আমার বাড়িতে নিয়ে রাখবো? ঈশান, কোনো কথা বলো না। তুমি আমাকে ভালোবাসো সেটা বলতে পারছো না, চুপ করে থাকো। আমি সবাইকে বলছি তোমাকে কোনো কথা বলতে হবে না। তুমি যে তোমার আপুর বিয়ের আগে থেকে আমাকে পছন্দ করো সেটা আমার জানা আছে। মাঝখানে 6 মাসের জন্য আমি বাইরে গিয়ে অনেক বড় ভুল করেছিলাম, না হলে হয়তো তো তোমাদের এই অবস্থাই হতো না। কি করতেন আপনি? কিছুই করতে পারতেন না। আমাদের কপালে যা ছিল সেটা হয়েছে। আমার মাঝে আকাশ পাতালের ব্যবধান ম্যাডাম। এরকম পাগলামি করবেন না। আপনাকে ভালোবাসা কিংবা বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনাকে বিয়ে করলে আমার সাথে থেকে আপনি কিছুই পাবেন না। পরবর্তীতে ভাববেন যে আমাকে বিয়ে করাটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি চুপ থাকো, তোমাকে কোনো কথা বলতে বলিনি। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো, যদি না বলো তাহলে আমি সবাইকে সবটা বলতে বাধ্য হব। কি বললেন আপনি? কি কথা বলার জন্য এরকম হুমকি ধমকি দিচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। ঈশান, তোমার সাথে আমার কি হয়েছে আমি সবাইকে সবটা ডিটেলে বলবো। প্লিজ ম্যাডাম, আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার নামে উল্টাপাল্টা আজেবাজে বলে আপনার আব্বা আম্মুর সামনে আমার মান সম্মানটা নষ্ট করবেন না। আপনার যদি চাকরি থেকে বের করে দেওয়া হয় তাহলে এমনিতেই দিন। সেই দিন এত বড় হেল্প করলেন, আর আজকে এত বড় বিপদে ফেলতে কেন চাইছেন আমি জানি না। তবে আপনার এরকম চিন্তাভাবনা দেখে আমার অবাক লাগছে। দয়া করে এরকম কাজ করবেন না ম্যাডাম। আমার প্রতি একটু সদয় হন। তুমি বিয়ে করবে না তো? তাহলে আমি যদি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলি তার জন্য দায়ী থাকবে তুমি। আমাকে বিয়ে করতে চাওনি, সেজন্য আমি নিজেকে কষ্ট দিয়েছি।
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ভাই তোর থেকে জুনিয়র, নিজে থেকে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করার জন্য এরকম পাগলামি কেন করছিস তুই? তোমার মাথা খারাপ হয়েছে? এই ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, ছেলেটা নিজে থেকে বলছে, আর তুমি জোর করে ওকে স্বীকার করাতে চাইছো। অনেক বাক বিতণ্ড আর চেষ্টা করছে মেহনুর ঈশানকে রাজি করাতে। শেষে পরিবারের চাপে পড়ে আর ম্যাডামের মান সম্মান বাঁচাতে বিয়েতে রাজি হলো। তবে ঈশানের মনে আছে ও কি করবে। ম্যাডামের উপকারের প্রতিদান যে এভাবে দিতে হবে ও ভাবতে পারেনি। যাই হোক, বিয়ে শেষে সবাই চলে গেল, কিন্তু ঈশানকে মেহনুরদের বাসায় রেখে দেওয়া হলো। মেহনুরের আব্বু আম্মু খুশি না ঈশানের সাথে ওর বিয়ে হওয়াতে, তাই ছেলেটা বলেছিল ওকে বাসায় রেখে নিজে চলে যাবে, কিন্তু মেয়েটা ওর কোনো কথাই শোনেনি। শেষে ওকে জোর করে রেখে দিল নিজের বাড়িতেই। মেহনুরের রুমে বাসর সাজানো হয়েছে। ঈশানের বন্ধুরা এসেছিল বিয়ের সময়, তবে ওরা অবাক হয়েছে এটা ভেবে যে আপুর বান্ধবীকে শেষ পর্যন্ত কিনা বিয়ে করলো ছেলেটা। ঈশানের জীবনের মতোই এলোমেলো অগোছালোভাবে ওর বিয়েটা হলো। কী থেকে কি হলো নিজেই বুঝতে পারছে না। বিয়ের পর ছেলেটা একদম স্তব্ধ হয়ে বসেছিল। অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে যখন কবুল বলেছে, তখন নিজেকেই মনে হচ্ছিল ও হয়তো উন্মাদ, আর না হলে মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে মেয়েটা ওকে কিনা ব্ল্যাকমেল করে এমন বিয়ে করলো। কী দোষ ছিল ঈশানের, সেটাই ভাবতে লাগলো। যাই হোক, রাত 12টার দিকে রুমে আসার মতো একটা ব্যবস্থা হলো। আপু আর দুলা ভাই থেকে গেছে, তাছাড়া আব্বু আম্মু কিংবা বন্ধুরা কেউই নেই। ঈশানের ভয় লাগছে এটা ভেবেই যে মেয়েটা কি থেকে কি বলে। তবে এটা নিশ্চিত যে ওর সাথে এই মেয়ে অন্তত আর যাই হোক থাকতে পারবে না। কথাগুলো ভেবেই নিজেকে তৈরি করলো যে টাকা দেনমোহর লিখেছে সেই টাকাটা ওর পক্ষে দেওয়া সম্ভব নয়। কথাগুলো ভেবেই এসে ঈশান মেয়েটার সামনে দাঁড়াতে মেহনুর নেমে আসলো। তারপর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ঈশান সরে গেল আর বলতে লাগলো, কেন করলেন এরকম একটা কাজ? সবার সামনে আমাকে ছোট বানানোর জন্য, নাকি উপকারের প্রতিদিন চেয়েছেন সেজন্য? আমি আশ্চর্য হচ্ছি এটা ভেবে, আমি যেখানে আপনাকে ভালোবাসি না সেখানে আপনি এইসব উল্টাপাল্টা কথা বলে কি না বিয়ের জন্য রাজি করালেন। সত্যি করে বলুন তো, আপনি কেন আমায় বিয়ে করলেন? কোনো লাভ স্বার্থ আছে এতে? আপনি তো জানেন আমার সাথে বিয়ে হলে আমি কখনো আপনাকে ভালো রাখতে পারবো না। তাহলে কেন বিয়ে করলেন আমায়? আমি জানি না তোমাকে কেন বিয়ে করেছি, তবে তোমার প্রতি আমি কিছু একটা ফিল করি ঈশান। যেটা ফিল করি সেটা নিশ্চয়ই ভালোবাসা। আমি জানি না কিভাবে ভালোবাসা হয়, কিভাবে সেটা প্রকাশ করতে হয়। তোমাকে অফিসে দেখার পর থেকে যতবার তোমার সাথে কথা বলেছি ভালো লেগেছে, যতবার তোমার কথা ভেবেছি তাতে দুর্বলতার সৃষ্টি হয়েছে। ভালোবাসা কেমন কি আমি জানি না, আর জানতেও চাই না। কিন্তু দিন শেষে এইটুকু জানি, তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে কোনো ভুল ছিল না। আজ বাদে কাল তুমিও বুঝতে পারবে যে আমি তোমায় বিয়ে করে ভুল করিনি। ঈশান, আমার কিছু চাই না, তবে এইটুকু চাই যে তুমি যেমন করে একটা মাস আমার পাশে ছিলে, ঠিক তেমনই করে সারা জীবন আমার পাশে থাকো। আমাকে ভালোবেসেছ অন্তত, আর যাই হোক আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করো না। আমি সেটা হতে দেব না। আমি তোকে ভালোবেসেই বিয়ে করেছি, আর এটাই ভালোবাসা কিনা আমি জানি না, তবে রাগের মাথায় বলে দিয়েছি আমি চাই তোমার সাথে সারা জীবন কাটাতে। তো ব্যাস, আমার তোমাকেই লাগবে। আপনি এইটুকু বুঝতে পারলেন না যে আমার কিছু নেই? আমি আপনাকে কোথায় রাখবো? বিয়েটা কেন করলেন আপনি? পাগলামের বসে অনেক বড় ভুল করলেন আজ। মেহনুরের বিরক্তি লাগছে। ছেলেটা বারবার ওর কিছু নেই এটা নিয়ে চেঁচামেচি করছে। মেয়েটা এক প্রকার বিরক্ত নিয়েই এসে ওর মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, তোমার কিছু নেই সেটা ঠিক করার জন্যই আমি তোমার লাইফে এসেছি। তোমার ফ্যাক্টরি, অফিস সব কিছুই ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমার ওই পুড়ে যাওয়া ফ্যাক্টরিতে কেউ ইনভেস্ট করতে চায়নি, তাই তো? দরকার হয় নতুন করে ফ্যাক্টরি তৈরি হবে, নতুন করে বিজনেস শুরু করবে তুমি। তারপর যখন আমার লেভেলে আসবে তখন না হয় দেখা যাবে তুমি আমাকে কিছু দিতে পারো কি না। আমি আপনার থেকে এত কিছু কেন নেব? আপনি একে তো আমাকে এত বড় একটা হেল্প করেছিলেন, তার উপর আবার এখন এসব দিতে চাইলে আমি নেব কেন? আগে হেল্প করেছিলাম, এখন আবার বিয়ে করে বিপদে ফেলেছি, সেটা কাটাকাটি হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে আবার হেল্প করি, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। যাই হোক, এখন এসব নিয়ে না ভেবে এখন আমাকে নিয়ে ভাবো বেবি। চলো এখন বাসাটা শুরু করি। মানে কি?
আমি যে বিয়েটাতে নিজে থেকে করিনি, সেই বিয়েতে আবার বাসর কিসের? শোনো, এত সুন্দর একটা রাত আমি নষ্ট করতে চাইছি না। তুমি আমার সাথে ভালোই ভালোই বাসর করবে কিনা বল। আমি ওসব পারি না, আমি জানি না কি করে। ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই ওর ঠোঁটজোড়া বন্ধ হয়ে গেল। আর কিভাবে বন্ধ হলো সেটা হয়তো আপনাদের ধারণার বাহিরে নয়। মেয়েটা ওর শার্টের কলার দুটো আঁকড়ে ধরে ঠোঁটের ঠোঁটজোড়া মিলিয়ে দিয়ে কথা বলা বন্ধ করে দেয়। মিনিট খানিক যেতে না যেতেই মেহিনুর ঈশানের একটা হাত নিয়ে নিজের কোমরে রাখে। ঈশান মেয়েটার এরকম আদরের স্পর্শে থাকতে না পেরে এক হাতে ওর মুখের পাশে রেখে ওকে কাছে টেনে নেয়, কোমর জড়িয়ে ধরে কিস করতে লাগে। সে রাতে দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক হলেও তবে মেহনুর জানে না ঈশান ওকে ভালোবাসে কিনা। তবে এটুকু শিওর যে আজ বাদে কাল ভালোবাসবে। এই মুহূর্তে মেহিনুর ঈশানের বুকে ঘুমিয়ে আছে। ঈশান চোখ বন্ধ করে রেখেছে আর মেয়েটার মাথায় হাত রেখে বারবার ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজনের শরীরে একটা চাদর ছাড়া আর কিছুই নেই। ঈশান ভাবতেও পারেনি অফিসের ম্যাডামের সাথে এরকম করে বিয়ে হবে, তারপরই আজকে এত কাছাকাছি আসবে দুজন। মেয়েটা যে একটু বেশি অ্যাডভান্স সেটা ভাবেনি ঈশান। কখনো কাউকে ভালোবাসা হয়নি, তবে মেহিনুরের প্রতি ঈশানের একটু দুর্বলতা ছিল। যখন মেয়েটা বারবার ওর বাসায় আসতো, ওর আশেপাশে ঘুরতো, ওর সাথে কথা কাটাকাটি হতো, তখন থেকেই মেহিনুরের প্রতি ঈশানের একটা অনুভূতি, চিন্তাভাবনা আর ওর একটা ভালো লাগা কাজ করত। কিন্তু সেই ভালো লাগাটা যে আজকে ভালোবাসায় পূর্ণতা পাবে ছেলেটা ভাবেনি। এমনিতে মেহিনুর দেখতে অসম্ভব রকমের সুন্দরী, তার উপর আবার আজকে বউ সাজে যা লাগছিল, ঈশানের পুরোই পাগল হয়ে যেতে ইচ্ছে করছিল। এই ঘটনার পর এক সপ্তাহ পরে ঈশান মেহিনুরের সাথে আবারও অফিসে যাওয়া শুরু করে। মেহিনুর একটা বিষয় বারবার ঈশানকে বলেছিল ঈশানের বাসায় নিয়ে যাওয়ার জন্য ওকে, কিন্তু ঈশান ওকে বাসায় নিয়ে যায়নি। বলেছে, আপনি অনেক আদরের একটা মেয়ে, আপনি ওই বাসাতে থাকতে পারবেন না, কষ্ট হবে। এমনিতে যে পরিমাণে গরম, তাতে ওখানে থাকা আপনার পক্ষে সম্ভব না। তাই বলছি কি যে আপনি বাসাতেই থাকুন, যখন ইচ্ছে হবে গিয়ে ঘুরে আসবেন, আর না হলে আমাকে বলবেন, আমি এখানে আসব। আজব তো, বিয়ে করেছে কি বউকে শ্বশুরবাড়িতে রেখে যাওয়ার জন্য? দেখো, আমি আমার শ্বশুরবাড়িতে যেতে চাইছি, মানে যাব। কিন্তু আপনার আব্বু আম্মা সব মানবে না, তাই বলছি কি যে ভালোই ভালোই সবটা মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার তো ইচ্ছে ছিল বিয়েটা করার, আগে একবার অন্তত ভাবা, কিন্তু আপনি তা না ভেবে ওটা আমাকে বিয়ে করে বসলেন। এখন বুঝতে তো পারছেন যে কি ভুল করে ফেলেছেন। আজ বাদে কাল আপনার মনে হবে যে অন্যায় করেছেন, সেটা শুধরে নেওয়া দরকার। তখন আর আপনি আমার সাথে থাকতে চাইবেন না। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে সেটা কর, তবে আমি তোমাকে কখনোই ছাড়বো না। যদি ছাড়া থাকতো তাহলে বাসরাতে ওই রকম কিছু হতোও না আমাদের মাঝে। আগে তোমার ব্যবসাটা দাঁড় করাই, তারপর তোমাকে ঠিক করব। তুমি খুব বেড়েছো না? আমার কথা শুনতে চাইছো না তো? তোমাকে আমি দেখে নেব, আর কি করে তুমি আমাকে ভালো না বেসে থাকতে পারো তাও দেখব। সেদিনের পর থেকে মেহিনুর অনেক চেষ্টা করেছে ঈশানদের ওই ফ্যাক্টরিটা ঠিক করার জন্য, ব্যবসাটা নতুন করে দাঁড় করানোর জন্য। ঈশানের আব্বুর সাথে অনেকবার আলোচনাও করেছে। শেষে ভদ্রলোক বারণ করলে ঈশানের আব্বুর হাতে পায়ে ধরে কান্নাকাটির মতো একটা অভিনয় করেছে মেহিনুর। মেহিনুরের আব্বু আম্মু এসব জানে না যে ঈশানকে ও এত বড় একটা হেল্প করতে চলেছে। 6 মাসের সময় লাগলো সব কিছু ঠিকঠাক করতে। আর এই 6 মাসে ঈশান খেয়াল করেছে মেহিনুরের প্রতি ওর ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে। তবে মেয়েটা ওর থেকে দূরত্ব বজায় রেখে চলে, আর তাতে ঈশানের মনে হয়েছে যে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর এই সম্পর্ক নষ্ট হলে হয়তো আবার আগের মতো দুজন আলাদা হয়ে যাবে। ঈশান কেমন জানি আজকাল টেনশানে থাকে। প্রতিদিনের মতো ঈশান অফিসে এসে কাজ করছিল। একটু বাদেই একটা মিটিংয়ের জন্য অন্য একটা ফ্যাক্টরিতে যেতে হলো। আর ওদের যে ফ্যাক্টরিটা নতুন করে ঠিকঠাক করা হয়েছে সেখানে এখনও কাজকর্ম শুরু হয়নি। লোক নিয়োগ দেওয়া চলছে। ওদের ফ্যাক্টরিতে আগে যারা কাজ করত তাদের খুঁজে খুঁজে মেহিনুর সবাইকে আবার চাকরিতে আসার জন্য রিকোয়েস্ট করেছে। অনেকেই আসতে চেয়েছে, আবার অনেকেই আসতে চায়নি, কিন্তু ঈশান এসবের কোনো খেয়াল রাখেনি। তবে ওদের অফিসটা নিজের মতো করে দেখেছে। মেহিনুরের এরই মাঝখানে অফিসের কাজের জন্য অনেক ছেলের সাথে কথা বলেছে।
যেটা ঈশান সহ্য করতে পারেনি। ছেলেটা ওকে বারবার বারণ করতে চেয়েছে, আবার ভেবেছে যে অফিসে কাজের জন্য হয়তো একটু আধটু কথা বলতেই হয়। প্রতিদিনের মতো ঈশান অফিসে এসেছিল, তারপর মেহিনুর ওকে অফিসের বাইরে পাঠালো। ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। ঈশান ভাবলো মেয়েটা হয়তো ওর জন্য লাঞ্চ না করে বসে আছে, তাই ওর কেবিনের সামনে এসে যেটা দেখলো সেটার জন্য প্রস্তুত ছিল না। মেহিনুর একটা ছেলের হাত ধরে বসে কথা বলছে। মেহিনুরকে এমন করে কথা বলতে দেখে ঈশানের খানিকটা বুকের ভিতর কেমন করে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটা সময় অনুমতি নেওয়ার জন্য যখনই দরজা খুলবে তখনই মেহিনুর ওকে দেখে ছেলেটার হাতটা ছেড়ে দিল। এমন একটা ভাব করলো যেন ওরা দুজনেই ঈশানকে দেখেনি। ঈশানের অবাক লাগলো এটা ভেবেই যে কাল অবধি যে মেয়েটা ওর জন্য পাগল ছিল, আজকে কিনা সে অন্য কারোর সাথে এমন করে কথা বলছে। ঈশানকে দেখে মেহিনুর আমতা আমতা করছে দেখে ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, আমি এই সময় এসে বোধহয় ভুল করে ফেললাম। আপনাদের এত গুরুত্বপূর্ণ মিটিংয়ে বাধা দিয়ে অন্যায় করে ফেললাম মনে হয়। মেহিনুর কোনো কথা বলল না, ঈশানের দিকে ভয়তো চোখে তাকিয়ে রইল। অন্যদিকে ছেলেটা ঈশানকে দেখার পর কিছু একটা বলে বেরিয়ে গেল। তখন ঈশান গিয়ে ডেস্কে বসে কাজ করতে আরম্ভ করলো। মেহিনুর এগিয়ে এসে যখন ঈশানকে কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, আমি কিন্তু আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করিনি, আর কোনো এক্সকিউজ কোনো প্রকার বানোয়াট গল্প শুনতেও চাইনি। আপনার যেটা ইচ্ছা হয়েছে করেছেন, তাই এখন আমাকে কোনো কিছু বলতে আসবেন না। আপনার ভালো লেগেছে বলেছেন। আমার কথা তো শুনবে। সব কিছু না শুনেই আগে এরকম রাগ দেখাচ্ছ কেন? আমি বুঝতে পারছি ওই ছেলেটার সাথে কথা বলেছি, তার জন্যই তোমার খুব রাগ হয়েছে। ঈশান, রাগ করাটা স্বাভাবিক। নিজের ওয়াইফকে অন্য কোনো ছেলের সাথে হাত ধরে কথা বলতে দেখলে খারাপ লাগে, সেটা আমি জানি। কে বলেছে আমার খারাপ লেগেছে? সবচেয়ে বড় বিষয় যে আমি এরকম একটা পরিস্থিতি এসে অন্যায় করে ফেলেছি, সেটার জন্য নিজেরই খারাপ লাগছে। ম্যাডাম, আমি জানতাম আজ বাদে কাল এমন কিছু হবারই ছিল। এরকমটা নয় যে এইসব হতো না। আপনি যেটা ভেবেছেন সেটাই করেছেন। আমার কথাটা তো শুনবে, সেটা না শুনেই শুধু ফটর ফটর করছো। একটাবার অন্তত আমার কথাটা শোনো। ঈশান কোনো কথা শুনল না। মেহিনুর ছেলেটার হাত ধরতে গেলে এক ঝটকায় ঈশান ওকে ছাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। মেহিনুর কিছুক্ষণ ডেস্কে চুপচাপ বসে পড়ল। ছেলেটাকে একটু কষ্ট দিতে গিয়ে শেষে নিজেই কষ্ট পাচ্ছে। ঈশান ওকে ভুল বুঝলো। কিছুক্ষণ যাবৎ কান্নাকাটি করলো মেহিনুর, তারপর নিজেও বাসায় চলে গেল। বাসায় গিয়ে ঈশানকে পেল না, সেখানেও আবার কান্নাকাটি করলো। আম্মুকে সবটা বুঝিয়ে বলতেই আম্মু ওকে একটা বিষয় বোঝালো। বিকেলের দিকে মেহিনুর সুন্দর করে সেজে ঈশানের পছন্দের কালারের একটা শাড়ি পরে তারপর ওর বাসায় চলে যায়। গিয়ে দেখে যে ছেলেটা বাসাতে নেই, তবে ঈশানের আম্মুর সাথে মেহিনুর বেশ ভালোভাবেই কথা বলতো। রাত 8টার দিকে ঈশান আব্বু আসার পরপরই ফিরল। আর ফেরার পর যখন মেহিনুরকে বাসায় দেখলো বেশ খানিকটা অবাক হলো, তবে কোনো কথা বলল না। আর কি কথা বলবে? চোখের সামনে যা দেখেছে সেটাই ছেলেটা সত্যি ভেবে নিয়েছে। রাতে ডিনার করার পর আব্বু আম্মুর সাথে কথা বলে ঈশান রুমে আসলো। মেয়েটাকে আসতে দেখে ঈশান বেশ কয়েকটা বিরক্তি নিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়তে গেলেই মেহিনুর ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান আবার অন্যদিকে ঘুরতেই তখন মেহিনুর ওর পাশে ফিরল। এমন করে বেশ কিছুক্ষণ চলার পর একটা সময় উঠে বসলো। তারপর বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, কি সমস্যা আপনার? এরকম ডিস্টার্ব কেন করছেন? ঘুমাতে দেবেন না নাকি নাকি বাসা থেকে বেরিয়ে যাব? আগে আমার কথা শোনো, তারপর ঘুমাবে। সত্যি কথাটা আগে শোনো। আমি যেটা করেছি সেটা শুধু তোমাকে জেলাস ফিল করানোর জন্যই। কেন জেলাসি ফিল করতে হবে কেন? আমি তো বুঝতেই পারছি না আপনি এরকম কেন করতে চাইছেন। আর কি বলছেন? আমি তো জানি সবটা। আপনার বানানো গল্প আর কথা শোনাবেন। আপনি বিয়ের পর থেকে দেখছি এত এত ছেলেদের সাথে কথা বলেন। কই, আমি তো আপনার সামনে কিংবা আপনার পেছনে কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি বুঝতে চাইছো না, আমি অফিসের বস, সেই জন্য আমাকে অনেক ছেলের সাথেই কথা বলতে হয়। কিন্তু তার মানে এই না যে আমি ওদের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়েছি। সেটাই যদি না হতো তাহলে আজকে এরকম করে দুজনে হাত ধরে কথা বলার কি দরকার ছিল? আমাকে বাচ্চা বলে মনে হয় আপনার? যদি তাই না হতো তাহলে এরকম নাটক করে কি দরকার ছিল? আমার কথা তো শুনবে। শোনো প্লিজ, একটু শান্ত হও। আচ্ছা
আমি তোমাকে বুঝিয়ে বলছি, যতক্ষণ না তুমি আমার কথা বিশ্বাস করবে ততক্ষণ আমি তোমাকে ঘুমাতে দেবো না বলে দিলাম। আগে আমার কথাটা শোনো প্লিজ। শেষে মেয়েটার জোড়াজুড়িতে ঈশান শুনতে রাজি হলো। তখনও বলতে আরম্ভ করলো। বিয়ের পর থেকে মাত্র একবার দুইজনে মিলিত হয়েছে, আর সবচেয়ে বড় কথা সেদিন জোর করেই তোমার কাছে এসেছিলাম। তাই তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু তারপর থেকে একটা দিনের জন্য আমার মনে হয়নি তুমি আমাকে ভালোবাসো, কিংবা তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে। স্বামী স্ত্রী হওয়ার পরেও দুজনের মাঝে আকাশ পাতালের দূরত্ব। তাই আমি চেয়েছিলাম সেই দূরত্বটা ঘুচাতে। সেই জন্যই আমার বন্ধুদের বান্ধবীদের পরামর্শ অনুযায়ী অন্য সব ছেলেদের সাথে হেসে হেসে কথা বলি। আর আজকে যেটা ছিল ওইটা আমার কাজিন, ফুফাতো ভাই। আমি ওকে ডেকেছিলাম তোমাকে জেলাস ফিল করানোর জন্য, কিন্তু তুমি সেটা না বুঝে না শুনে আমাকে ভুল বুঝলে। তুমি ভেবে নিয়েছো আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছি। এছাড়া আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করেছি ভালোবেসে, তাহলে অন্য কারোর সাথে সম্পর্কে কেন জড়াবো? আমি জানি আর 10টা মেয়ে হলেও এটা করতেও, কিন্তু তারপরেও আমি চাই না এরকম কিছু হোক তোমার বিশ্বাসটা ভাঙতে। তুমি একটা বারের জন্য আমাকে বলার সুযোগ তো দিলে না, নিজের মতো করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে। এই একই কাজ তুমি করলে। আমি কখনোই তোমাকে আগে ভুল বুঝতাম না। আগে তোমার সাথে তোমার থেকে সবটা জানার আগে চেষ্টা করতাম, কিন্তু তুমি আমার থেকে কোনো কিছুই জানতে চাইলে না। এটাই হচ্ছে তোমার আমার ভালোবাসার মধ্যে পার্থক্য। বিয়ের পর থেকে একটা বার তুমি জানতে চাওনি যে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। তোমার মনে হয়েছে যে আমি সেই দিন সম্মান বাঁচানোর জন্যই তোমাকে বিয়েটা করেছি, কিন্তু একটা বার একটু করে জানতে চাওনি যে ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি। সত্যি করে বলো তো, তোমার কি একটা বারের জন্য মনে হয়নি যে আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি? ঈশান কোনো কথা বলল না। একটা সময় দীর্ঘ নিঃশ্বাস ফেললো, রাগ নিয়ে বলতে আরম্ভ করলো। একটাবার জানতেও চাননি আমি আপনাকে ঠিক কতটুকু ভালোবাসি আর কবে থেকে ভালোবাসি। আমাকে কষ্ট দেওয়ার আপনার খুব বেশি ইচ্ছা, তাই না? এত ইচ্ছা করছিল আমাকে কষ্ট দেওয়ার জন্য, তাহলে একটাবার বলতেন, আমি নিজ থেকে আপনার থেকে দূরে সরে থাকতাম। তারপরে এই কষ্টটা আপনি আমায় কেন দিলেন? এরকম একটা পরিস্থিতিতে দুজনকে দেখে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? আপনারা মেয়েরা সবাই এক, খালি পারেন ছেলেদেরকে কষ্ট আর যন্ত্রণা দিতে। আমি মানসিক শান্তি চেয়েছিলাম বিয়ের পর থেকে। না কখনো আপনাকে কিছু বলেছি আর না আপনার কাছে কোনো পরিচয় চেয়েছি, কিন্তু আপনি কি বললেন? একটা ছেলের সাথে প্রেম ভালোবাসার নাটক করেছে, সে আমাকে কষ্ট দিতে চাইলেন। তাই আমার দূরত্বটাই শ্রেয়। আপনি আমাকে ভালোবাসতে পারবেন না, ভালোবাসলেও শুধু আমাদের মাঝে ঝামেলা হবে। তার থেকে না হয় দুজনই দূরত্বই থাকুক। দেখো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোমাকে সবটা বুঝিয়ে বললাম, আর তুমি কিনা আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম করছো। প্লিজ সোনা, রাগ করে থেকো না। দেখো, আমার দিকে তাকাও একবার, একটু জড়িয়ে ধরো আমায়। আমার ভালো লাগছে না। দেখো, আমি তোমার পছন্দ মতো সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছি। আমি তো ভেবেছিলাম এরকম সাজে দেখে তুমি আরো খুশি হবে, আমাকে আদর করতে শুরু করো। এরকম করে ইগনোর করো না প্লিজ। শোনো, একটু তাকাও আমার দিকে। এখনও ভালোবাসা দেখিয়ে কিছু হবে না। যে অন্যায় করতে যাচ্ছিলেন সেটার জন্য আমার ভেতর থেকে জানটা বেরিয়ে যাচ্ছিল, আর আপনি মজা মনে করেছেন। আপনার শাস্তি পেতে হবে এর জন্য। ঈশান কথাগুলো বলে এবার ব্যালকনিতে চলে যায়। মেহনুর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর এসে পিছনে দাঁড়ায়। ঈশান ওর উপস্থিতিতে সরে যেতে নিলে মেয়েটাকে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরে। মেহনুর ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ঈশান ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ছাড়ল না। তারপর একটা সময় শার্টটা শক্ত করে খামচে ধরে বেশ আদুরে কণ্ঠে বলতে লাগলো। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বেবি। কয়েকদিন বাদেই তোমাদের ফ্যাক্টরি আবার নতুন করে চালু হবে। আর তুমি কি এখন আমার থেকে দূরে থাকবে? এরকম রাত জেদ দেখালে আমার খারাপ লাগবে না বলো? তুমি একটু কথা বলার আমার সাথে, অফিসে যেমন তেমন বাসায় আসার পরেও কথা বলতে চাও না, দূরে দূরে থাকো। অন্তত আজকে রাগ করে থেকো না। দেখো, বাসায় আসার পর কিন্তু আম্মু অনেকবার করে বলেছে যে আমাদের বেবি কবে আসবে। তুমি কিন্তু একটাবারও বেবি নিয়ে কথা বলোনি, আর উল্টো আমার থেকে দূরে থাকতে চাও। আমি কি করে আম্মুকে বলতাম যে তোমার ছেলে আমার থেকে দূরে থাকে? তাহলে বেবিটা কি করে আসবে? প্লিজ একটু আমার কথাটা শোনো, প্লিজ শোনো। ঈশান জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মেহনুর এবার ওকে শক্ত করে আঁকড়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। তারপর একটা সময় বলতে লাগলো।
আমি কিন্তু এখন কান্না করব। তুমি আমার কান্না সহ্য করতে পারো না, আমি সেটা জানি। বিয়ের পর থেকে তুমি আমাকে বলেছিলে আমি যেন সবসময় হাসি খুশি থাকি, হাসলে নাকি আমাকে সুন্দর লাগে। আর তুমি কিনা আমাকে এমন করে কষ্ট দিতেছো, আমার খারাপ লাগতেছে। শোনো, একটাবার আমাকে বুকের সাথে একটু জড়িয়ে ধরো না প্লিজ। ইচ্ছা হচ্ছে আপনার থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু কি করব, ভালোবাসি যে, ওই জন্যই দূরে যেতে পারছি না। তবে এরপর যদি এরকম কিছু হয় না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। হবে না বললাম তো, একটাবার আমার দিকে তাকাও না একটু, একবার বুকের সাথে জড়িয়ে ধরো। আজকে আমার অনেক বেশি আদর পেতে ইচ্ছে করছে তোমার। মেয়েটার এরকম কান্নাকাটিতে ঈশান ওর দিকে ফিরল। মেহেনুরও ফুপিয়ে উঠছে। ঈশান ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেহেনুর ঈশানের বুকে কয়েকটা কিস করতেই ঈশান মেয়েটার মাথায় চুলের ভাঁজে চুমু দিল। জড়িয়ে ধরে রাখলো দুজন দুজনকে। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।